হ্যাঁ জিনিয়াস, ওয়েলকাম টু এইচএম স্টাডি। তাহলে চলো আজকের ক্লাসে আমরা কি দেখবো? আমরা 2 নম্বরের 1, 2, 3 দেখবো। কারণ কি? কারণ আগের ক্লাসে আমরা 1 নম্বরের কয়েকটি অঙ্ক দেখেছিলাম, সাথে সাথে উদাহরণগুলো দেখেছিলাম, কনসেপ্ট বুঝেছিলাম, ঠিক আছে। এবং সেগুলো করে আমরা দেখেছিলাম যে ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই আমি 2 নম্বর আজকের ক্লাসে নেবো, ঠিক আছে, বুঝাবো তোমাদেরকে। 2 নম্বর প্রথম কি দিচ্ছে দেখো, ঋতু স্রোতের অনুকূলে 20 কিলোমিটার নৌকা চালাতে 2 ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে 4 কিলোমিটার চালাতে 2 ঘন্টা সময় নেয়। তাহলে স্থির জলে নৌকা চালানোর বেগ এবং স্রোতের বেগ নির্ণয় করো। ঠিক একই রকমের প্রশ্ন আগের ক্লাসে আমরা করেছিলাম, মানে জলে নৌকা কীভাবে চালানো হয়, চালালে তার সেখানে কনসেপ্টটা কী ইউজ হয়। তাহলে আজকে আমি আবার একটু বুঝিয়ে দিই। যদি আমরা স্রোতের প্রতিকূলে যাই, এদিকে যদি স্রোত চলে, আমরা সেদিকে যদি নৌকাটা চালিয়ে যাই, তাহলে কি হয়? তাহলে স্রোতের তো একটা বেগ আছে এবং সাথে সাথে নৌকা যে চালাচ্ছি তার একটা বেগ আছে। নৌকা যদি আমি 2 কিলোমিটার বেগে চালাই আর স্রোতের বেগ যদি ধরে নাও 1 কিলোমিটার থাকে, তাহলে আলটিমেটলি আমরা দূর থেকে দেখলে নৌকাটাকে কী দেখবো? 3 কিলোমিটার বেগে যাচ্ছে। আসলে তো নৌকাটা 3 কিলোমিটার বেগে যাচ্ছে না, ঠিক আছে। তাহলে এই একটা কথা। তাহলে এই মানে প্লাস হয়ে যাবে স্রোতের বেগ, আর নৌকাটার বেগ কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে যদি জলের প্রতিকূলে যায়। যেদিকে স্রোত যাচ্ছে সেদিকে যদি নৌকাটা যায়, আর যদি উল্টা যায়, যদি প্রতিকূল না, আসলে এটাকে অনুকূল বলে, ঠিক আছে, সরি, মানে একই দিকে যদি যায় সেটাকে কি বলে? অনুকূল। এবং যদি অপোজিট হয়, এদিকে স্রোত আসছে আর নৌকাটা এদিকে যাচ্ছে, তাহলে কি হয়ে যায়? একটা থেকে অন্যটা স্পিড কমে যায়, মানে বিয়োগ হয়ে যায়। ধরে নিই আমরা নৌকার স্পিড যদি 10 কিলোমিটার হয় আর স্রোতের স্পিড যদি 2 কিলোমিটার হয়, তাহলে এদিকে নৌকা যাওয়ার সময় স্রোত এদিক থেকে আসছে, তাহলে আলটিমেটলি নৌকাটার স্পিড কত কমিয়ে দেবে? 2 কিলোমিটার কমিয়ে দেবে, মানে 10 - 2 8 কিলোমিটার হবে। দূর থেকে দেখলে বোঝা যাবে যে নৌকাটা আসলে 8 কিলোমিটার বেগে এগুচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি নৌকাটা 10 কিলোমিটার বেগে এগুচ্ছে, ঠিক আছে। এরকম মানে যদি প্রতিকূলে যায়, অনুকূলে যায়, যদি নৌকাটির দিকে যাচ্ছে, স্রোত সেদিকে যদি থাকে, তাহলে নৌকার স্পিড, যেটা স্থির জলে যেটা নৌকার স্পিড থাকবে এবং আমাদের স্রোতের যে স্পিড থাকবে, সেই দুটাকে আমরা প্লাস করে নেব, হয়ে যাবে। এবং যদি অপোজিট যদি হয়, প্রতিকূল যদি হয়, তাহলে মানে এদিক থেকে স্রোত আর এদিক থেকে যদি নৌকা চলে, তাহলে আমরা কি করব? নৌকার স্পিড থেকে স্রোতের স্পিডটা বিয়োগ করে নেব, সেটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি এখানে কি বলছে যে স্থির জলে নৌকা চালানোর বেগ এবং স্রোতের বেগ নির্ণয় করো। তাহলে স্থির বেগে নৌকা চালানোর বেগকে এক্স ধরে নিই এবং আমরা স্রোতের যে বেগ সেটা তো জানি না, সেটাকে আমরা ওয়াই ধরে নিই, ঠিক আছে। এই, ঠিক আছে, স্থির জলের নৌকার বেগ x কিলোমিটার/আওয়ার মানে প্রতি ঘন্টা, এবং স্রোতের বেগ y কিলোমিটার/ঘন্টা। এবং যদি অনুকূলে হয় তাহলে কি হবে? নৌকাটার স্পিড। তাহলে আমরা এখানে লিখে নিই। এবং অনুকূলের ক্ষেত্রে বা অনুকূলে বা স্রোতের অনুকূলে নৌকার বেগ, ঠিক আছে, স্রোতের অনুকূলে নৌকার বেগ কী হবে? যদি অনুকূলে মানে একই দিকে হলে নৌকার যে স্থির বেগ আছে, মানে স্থির জলে যেটা চলবে, মানে নৌকার যে অ্যাকচুয়াল যে স্পিড, সেটাকে স্থির জলের স্পিড বলে, স্থির জলের নৌকার বেগ বলে। তাহলে সেটার সঙ্গে আমাদের স্রোতের বেগটা প্লাস হয়ে যাবে, এই তো। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ হবে এক্স প্লাস ওয়াই কিলোমিটার/আওয়ার, হয়ে গেল। এবং যদি প্রতিকূলে যায় তাহলে ঠিক একই জিনিস হবে, কিন্তু নৌকার স্পিড থেকে স্রোতের স্পিডটা বিয়োগ হবে। হয়ে গেল। এখন দেখি আমার প্রশ্ন মতে কি দিচ্ছে। প্রশ্ন মতে দিচ্ছে যে যদি স্রোতের অনুকূলে যদি অনুকূলে 20 কিলোমিটার যেতে তার সময় লাগে 2 ঘন্টা, এবং প্রতিকূলে 4 কিলোমিটার যেতে তার সময় লাগে 2 ঘন্টা ঋতুকে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা স্রোতের অনুকূলের ক্ষেত্রে লিখে নিই কি লিখবো। এখানে আরও একটা কনসেপ্ট কি লাগে আসলে, এই যে স্পিডের একটা কনসেপ্ট লাগে, যে স্পিড ইকুয়ালস টু কি, ঠিক আছে। আমরা জানি স্পিড বা বেগ ইকুয়ালস টু কি হয়? মোট দূরত্ব বাই মোট সময়, মানে কতটুকু দূরত্ব কত সময়ে গিয়েছে সেটা রেশিও। মানে কি জানি আসলে, এস ইকুয়ালস টু ডি/টি, এটা জানি, ঠিক তো। তাহলে এই জিনিসটা আমরা এখানে ইউজ করব যে স্রোতের অনুকূলের ক্ষেত্রে কি হবে? এই স্পিড যেটা অনুকূলে নৌকার স্পিড বা বেগ, তাহলে বেগ লিখে নিলাম, ঠিক আছে। সেটা কিসের সমান হবে? এটা কিসের সমান? স্পিড ইকুয়ালস টু দূরত্ব বাই সময়।
তাহলে অনুকূলে কতটুকু দূরত্ব গিয়েছিল 20 কিলোমিটার প্রশ্ন দেওয়া আছে, এবং সময় কতটুকু নিয়েছিল সময় কতটুকু 2 ঘন্টা সময় নিয়েছিল, ঠিক তো? তাহলে মোট দূরত্ব হয়ে গেল 20 আর সময় নিয়েছিল 2। এটাকে যদি একটু সলভ করি, 2 একে 2, 10 দুগুণা 20 হয়ে যাবে কি x + y = 10। এই হয়ে গেল আমাদের 1 নম্বর দিয়ে দিলাম। এবং আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে প্রতিকূলের ক্ষেত্রে। প্রতিকূলে অন্যরকম কিছু আছে, তাহলে আমরা এখানে লিখে নিই যে প্রতিকূলের ক্ষেত্রে কি হবে। অনুকূলের ক্ষেত্রে তো স্রোতের চাল লিখতে লাগবে না, প্রতিকূলের ক্ষেত্রে ঠিক একই জিনিস। এই যে স্পিড, সেটা কিসের সমান হবে? স্পিড দূরত্ব বাই সমান হবে। তাহলে স্পিডটা প্রতিকূলের ক্ষেত্রে কি x - y, সেটা প্রতিকূলের দূরত্ব কতটুকু দূরত্ব গিয়েছিল প্রশ্নে দেওয়া আছে। প্রতিকূলে 4 ঘন্টা গিয়েছিল, 4 কিলোমিটার গিয়েছিল 2 ঘন্টা, তাহলে 4/2। এখন যদি সলভ করি, 2 একে 2, 2 দুগুণে 4 হয়ে গেল কত x - y = 2। এই দুইটা সমীকরণ আমরা দুইটা পেয়ে গেলাম। এখন এই দুইটা সমীকরণকে যদি আমরা কি সলভ করি, আমরা সলভ করার পদ্ধতি জানি, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এটা একদম ইজি। এটা কোনো আগের প্রশ্নতে আমরা দেখেছিলাম যে লঘুকরণ করতে হয়, আসলে রৈখিক সমীকরণে থাকে না, সেগুলোকে আমরা রৈখিক সমীকরণে নিতে হয়, জোড়া রৈখিক সমীকরণে। এটা অলরেডি জোড়া রৈখিক সমীকরণ আকারে আছে। ঠিক আছে, তাহলে আমি কোন পদ্ধতি ইউজ করব? আসলে প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন এগুলো আছে। তো এখানে দেখি যদি আমি এই দুটা চলক সমান, তাহলে আমি অপনয়ন ইউজ করব। এই দুটা চলকের ক্ষেত্রে যদি অপনয়ন ইউজ করি, যেহেতু চলকের দুইটা সমান এবং চলকের চিহ্নগুলিও সমান, তাই এই সমীকরণ থেকে যে কোনো একটা সমীকরণ থেকে অন্যটা বিয়োগ করলে হয়ে যাবে। আর যদি দেখি এই চলকও সমান কিন্তু তাদের চিহ্ন অপোজিট, তাহলে এই দুই সমীকরণকে আমাদের কি করতে লাগে? প্লাস করলে হয়ে যাবে, একটা চলক ক্যান্সেল হয়ে যাবে। এই তো অপনয়নের নিয়ম। যদি বুঝো নাই তাহলে আগে অপনয়নের ক্লাসটা দেখে নেবে, সেখানে আমি খুব ভালোভাবে বুঝিয়েছি যে কেন প্লাস করতে লাগে এবং কেন মাইনাস করতে লাগে। তাই এখন আমি কি করব, এই এক্সকে আমি কনসিডার করব না, আমি এই ওয়াইকে কনসিডার করি। কারণ ওয়াই যদি আমরা নেই তাহলে কি করতে লাগে? প্লাস করতে লাগে। তাহলে বিয়োগ থেকে যোগ একটু সোজা, তাই আমি যোগ করে নেব। কি করব? সমীকরণ 1 এবং 2কে যোগ করে নেব। তাহলে কি এখানে লিখে নিই, 1 + 2 কি হবে? ইমপ্লাইজ 1 এবং 2কে যদি যোগ করে, তার বাম দিক যোগ এবং ডান দিক যোগ, তাহলে বাম দিক কি হবে? x + y প্লাস এই বাম দিক x - y = এর ডান দিক 10 প্লাস এই ডান দিক 2। এখন এখানে যদি ব্র্যাকেটটা উঠিয়ে নেই, তাহলে কি হবে? x + y প্লাস x - y = 12, আর a প্লাস y a মাইনাস y ক্যান্সেল, মানে কি হবে? 2x = 12। এই তো 2x = 12 হলে এখানে কি হবে? ইমপ্লাইজ আমাদের x = 12/2। তোমরা জানো অলরেডি এই 2টা 12 এর নিচে চলে যাবে। এখানে যদি ক্যান্সেল করি, 2 একে 2, 4 দুগুণা 12, তাহলে থাকবে কি? x = 6। ভেরি ইজি। দেখতে পাচ্ছ আমাদের এই নৌকার বেগটা চলে আসছে আসলে, কারণ স্থির হলে নৌকার বেগ কত দূরে ছিলাম? x, এই যে x এর মান এসে গেল। এখন আমরা কি করি, একটা চলকের মান বের হয়ে আসলে আমরা সেই মানটা এই দুইটি সমীকরণ আছে যে কোনো একটিতে বসিয়ে দিই, তারপর অপর মানটা এসে যায়। তাই আমি কি করব, এখানে এই 1 নম্বরে আমি এই x এর মানটা বসিয়ে দেব। তাহলে এখানে লিখি, এখন x এর মান 1 এ বসাই। খুব সিম্পল, x এর মান 1 এ বসালে কি হবে? x এর মান কত ছিল? এখানে 6, তাহলে এখানে x এর জায়গায় আমি 6 পুট করে দেব, প্লাস y = কত দেবো? 10, তাহলে 10। এখানে y এর মান বের করতে হলে 6কে ডান দিকে নিয়ে যাব, তাহলে কি হবে? 10 - 6 প্লাস y = কি হয়ে যাবে? 4 হয়ে যাবে। এই y বের হয়ে আসলো, তাই x ও বের হয়ে আসলো, y ও বের হয়ে আসলো। x আর y কি ছিল? x ছিল আমাদের স্থির জলের নৌকার বেগ এবং y ছিল আমাদের স্রোতের বেগ। তাই আমাদের প্রশ্নের উত্তর হয়ে গেল। যে জিজ্ঞেস করেছিল যে স্থির জলে নৌকা চালানোর বেগ এবং স্রোতের বেগ নির্ণয় করো, তাই তোমরা এখানে কনক্লুশন লাইন লিখে দাও। অতএব স্থির জলে নৌকা চালানোর বেগ = কত? x, তো x এর জায়গায় তোমরা লিখে নেবে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। এই লাইনটা অ্যাকচুয়ালি এখানে, অতএব দিয়ে স্থির জলে নৌকা চালানোর বেগ 6 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিলোমিটার প্রতি ঘন্টা। ব্যাস, চলো
এখন এটা তোমরা তুলে নাও। এখন আমরা রোমান 2 যেটা সেটা দেখি কি হয়। রোমান 2 প্রশ্ন কি দিচ্ছে দেখো, সব প্রশ্নই আসলে ইজি। আমরা যদি প্রথমেই ভয় পেয়ে যাই যে কোনো জিনিস দেখার পরে, বিশেষ করে ম্যাথসের বেলায়, তখন আমাদের প্রবলেম হবে। কিন্তু প্রথম থেকে আমরা ইজি ধরে নেব, এটা দিচ্ছে মানে আমরা করতে পারবো, ঠিক আছে? এরপরে দেখবে হয়ে যাবে। প্রথমে কি দেওয়া আছে যে 2জন স্ত্রীলোক এবং 5জন পুরুষ একসঙ্গে একটি চিকনের কাজ শেষ করতে পারে, ঠিক আছে? একসঙ্গে কত দিনে? 4 দিনে। এরপরে দেওয়া আছে 3জন স্ত্রীলোক এবং 6জন পুরুষ এটি 3 দিনে শেষ করতে পারবে। একা কাজটি শেষ করতে একজন স্ত্রীলোকের কত সময় লাগবে এবং একজন পুরুষের কত সময় লাগবে? একটা কাজ, যে কোনো একটা চিকনের কাজ 2জন মহিলা এবং 5জন পুরুষ মিলে কাজ করলে তাদের শেষ হয়ে যায় 4 দিনে, আর 3জন মহিলা এবং 6জন পুরুষ মিলে কাজ করলে তাদের শেষ হয়ে যায় 3 দিনে। তাহলে একজন যদি স্ত্রীর কাজটা করে তাহলে তার কত দিন লাগবে, এবং একজন যদি পুরুষের কাজটা করে তাহলে তার কত দিন লাগবে সেই কাজটা। এখন দেখো, এরকম যদি কাজ এটাকে কি বলে? ওয়ার্ক অ্যান্ড টাইম বলে, ঠিক আছে? কাজ এবং সময়। এরকম যদি কাজ এবং সময়ের যদি অঙ্ক থাকে তাহলে আরও একটা ছোটো কনসেপ্ট, যেরকম আগে আমরা স্পিড অ্যান্ড ডিস্টেন্স, সেটা স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্সের কনসেপ্ট ছিল, মানে সময়, দূরত্ব এবং বেগের সম্পর্ক থাকা প্রশ্ন। সেটা সেটা সেই প্রশ্নটা আমাদের কি ইউজ করতে লাগে? S=d/t এরকম, ঠিক আছে? আর ছোটো ছোটো 2-1টি কনসেপ্ট ইউজ করতে লাগে। এরকম ওয়ার্ক অ্যান্ড টাইমের প্রশ্নতে, মানে সময় এবং কাজের প্রশ্নতে, যেমন ধরে নাও দিচ্ছে যে চারজন মানুষ, 4জন ম্যান, বা এই প্রশ্নটা আমরা ধরে নিই। কি দেওয়া আছে যে 3জন স্ত্রীলোক এবং 6জন পুরুষ, প্রথমে দেওয়া আছে 2জন স্ত্রীলোক এবং 5জন পুরুষ একসঙ্গে একটি চিকনের কাজ 4 দিনে শেষ করতে পারে। আমরা প্রথমে একজনের ক্ষেত্রে দেখি যে একজন স্ত্রীলোকের ক্ষেত্রে কি হবে, ঠিক আছে? একটা কাজ যদি একজন স্ত্রীলোকে কত দিনে শেষ করবে? যদি আমরা ধরে নিলাম একজন স্ত্রীলোক মানে আমরা ফিমেল লিখে নিলাম, একটা কাজ শেষ করবে কত দিনে? X দিনে। জানা নেই, X দিনে। 5 দিন হতে পারে, 6 দিন হতে পারে, 10 দিন হতে পারে। প্রশ্ন তো শেষে এটাই জিজ্ঞেস করছে, তো একজন স্ত্রীলোকে কত দিনে শেষ করবে এবং একজন পুরুষ লোকে। আমরা বলে নিলাম একজন স্ত্রীলোকে ফিমেলে X দিনে শেষ করে। এখানে বলিনি একজন মেল যে সেই কাজটা Y দিনে শেষ করে। এখন কথা হলো, X দিনে যদি একটা কাজ যদি শেষ করে, এখানে যে কনসেপ্ট ইউজ করতে লাগে সেটা আমি বুঝাচ্ছি। X দিনে যদি একটা কাজ করতে যদি X দিন সময় লাগে, তাহলে একদিনে সেই কাজ কতটা করবে বলতে পারবে কি? ধরে নাও, এরকম ধরে নাও একটা কাজ করতে তার সময় লেগেছিল কতদিন? 6 দিন, যে কোনো একজন মানুষের। তাহলে একদিনে সেই কাজটা সে কতটুকু করবে? কি হবে জানো? এই যে নাম্বার থাকবে সেটা রেসিপ্রোকাল, মানে উল্টা হয়ে যাবে, অনুন্নক হয়ে যাবে, মানে 1/6। মানে একজন মানুষের যদি একটা কাজ করতে 6 দিন সময় নেয়, তাহলে একদিনে সে কাজটা কতটুকু করবে? সে কাজটা করবে 1/6। এরকম যদি সে 6 দিন যায়, একদিনে 1/6, আরও একদিনে 1/6, আরও একদিনে 1/6, এরকম 6 দিনে কতটা 1/6 হবে? 6টা 1/6। এই 6 শেষ হয়ে কি থাকবে? 1, মানে এই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। 1/6 কথার অর্থ হলো একদিনে সে কাজ কি করেছিল? সম্পূর্ণ কাজটা 6 ভাগের 1 ভাগ করেছিল। 2 দিনে 6 ভাগের 2 ভাগ করবে, 3 দিনে 6 ভাগের 3 ভাগ করবে, এরকম 6 দিন হয়ে গেলে 6 ভাগের 6 ভাগ করবে, ঠিক আছে? 6 ভাগের 6 ভাগ মানে সম্পূর্ণ কাজ 6 ভাগের 6টা ভাগ ছিল কাজের, সম্পূর্ণ 6 ভাগই করে নিল, মানে 1 মানে সম্পূর্ণ, ঠিক তো? এই কনসেপ্টটা আমাদের ইউজ করতে লাগবে। যেমন এখানে একজন মহিলা একটা কাজ করতে কতটুকু সময় নেয়? 1 সময়। তাহলে একদিনে সেই মহিলা কতটুকু কাজ করবে? সেই একজন মহিলা একদিনে করবে 1/x। এই যে আগে যেভাবে বলছিল, 6 দিন হলে 1/6, X দিন হলে 1/x কাজটা শেষ করবে, X অংশ একদিনে। ঠিক একইভাবে একজন মেল মানুষও একদিনে কাজটা কতটুকু করবে? একদিনে করবে 1/y। এখন এখান থেকে আমাদের কি আসে দেখো, এখন একজন যদি মহিলা একদিনে এতটুকু কাজ শেষ করে, একজন মহিলা, তাহলে 2জন স্ত্রীলোকে একদিনে কতটা কাজ করবে? 2জন স্ত্রীলোকে, 2জন, ঠিক আছে? 2জনে কতটুকু? একজনে এতটুকু করে 2জনে করবে একদিনে 2/x,
টু কেন এখানে মানে আমি টু পূরণ করে দিয়েছি, ঠিক আছে, এরকম টু একটা পূরণ হয়ে গেছে এই জিনিসের সঙ্গে। তাহলে 2/x কাজ করবে দুইজনে। তাহলে একজন এখানে এখন চলে আসি আমরা, একজন ছেলে মানুষে বা পুরুষ মানুষের যদি একটা কাজ একদিনে কতটুকু কাজ করে, 1/y মানে ওয়াই ভাগের 1 অংশ একদিনে কাজ করে, তাহলে প্রশ্ন মধ্যে যে 5 জন দেওয়া আছে, 5 জনে একদিনে কতটুকু করবে, 5 জনে মিলে একদিনে কতটুকু করবে। এই যে একজনে যতটুকু করেছিল তার 5 গুণ, ঠিক 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 কথা তো। তাহলে 5 গুণ মানে কি, মানে 5/y, মানে এটার সঙ্গে 5 পূরণ করে দিলাম। তাহলে আমরা ধরে নিলাম, কি ধরে নিলাম, ধরি কাজটি শেষ করতে একজন স্ত্রী লোকের সময় লাগবে x দিন এবং একজন পুরুষ লোকের সময় লাগবে y দিন। একজনের যদি x দিন লাগে তাহলে একজন স্ত্রী লোক একদিনে কতটুকু কাজ করবে, অতএব একদিনে একজন স্ত্রী লোক কাজ করবে, এরকম লিখে নি, একদিনে একজন স্ত্রী লোক কাজ করবে কতটুকু, সেই যে সময় দেওয়া আছে তা রেসিপ্রোকাল হয়ে যাবে, মানে উল্টা হয়ে যাবে, ঠিক আছে। যেমন দেওয়া আছে কত, x দিনে একটা কমপ্লিট কাজ করে, তাহলে একদিনে কতটুকু করবে, 1/x অংশ, ঠিক আছে। ঠিক একইভাবে এবং দিয়ে লিখে নিই পুরুষের ক্ষেত্রে, একদিনে একজন পুরুষ কাজ করবে, একদিনে যদি কমপ্লিট কাজ করতে y দিন লাগে তাহলে একদিনে কতটুকু করবে, 1/y। খুব খেয়াল করে কিন্তু এই কথাটা মনে রাখবে, না হলে এই অঙ্কটা হবে না, ঠিক আছে। এটাকে এফিসিয়েন্সি বলে, একদিনের জন্য বের করলাম আমরা। এখন আমরা কি লিখি, প্রশ্ন মতে কি দিচ্ছে, প্রশ্ন মতে বলছে 2 জন স্ত্রীলোক এবং 5 জন পুরুষ মিলে একটি কাজ কত দিনে কমপ্লিট করে, 4 দিনে কমপ্লিট করে। তাহলে একজন স্ত্রীলোকে যদি একদিনে যদি একটা কাজটা একদিনে যদি এই অংশ কাজ করে, তাহলে 2 জন স্ত্রীলোকে একদিনে কতটুকু করবে, 2 × 1/x, ঠিক আছে তো, প্লাস 5 জন পুরুষে একদিনে কতটুকু কাজ করবে, 5 জন পুরুষে একদিনে একজন পুরুষে এই অংশ করে, তাহলে 5 জন পুরুষে কি হলো, 5 × 1/y হয়ে গেল। 2 জন স্ত্রী লোক প্লাস 5 জন পুরুষ লোক একদিনে করছে, একদিনে তাদের কাজের সমষ্টি কতটুকু হবে আমরা এখন জানবো কিভাবে। প্রশ্নে দেওয়া আছে যে তারা কমপ্লিট কাজ কত দিনে করে, 4 দিনে তো। তাহলে একদিনে তারা মিলে কতটুকু করবে, 1/4। খুব ইজি। এখান থেকে আমরা একটু যদি সলভ করি তাহলে কি হবে, 2/x প্লাস 5/y ইকুয়ালস টু 1/4। এখন এই ডান দিকে যেহেতু আমাদের ভগ্নাংশ আছে, আগের ক্লাসে আমরা বললাম ভগ্নাংশ থাকলে আমরা সেই 4 দিয়ে উপর পক্ষে আমরা পূরণ করে নেবো, পূরণ করে নিলে এখানেও 4 একটা পূরণ হবে, এদিকেও হবে, আর সেই 4 এই 4কে ক্যান্সেল করে নেবে, তাহলে ভগ্নাংশটা চলে যাবে। তাহলে কি করব, 4 দুগুণা 8/x প্লাস 4 দিয়ে এটা করলে 4 × 5 = 20/y ইকুয়ালস টু, এখানে যদি 4 উপরে যদি দিই তাহলে 4 একে 4 ক্যান্সেল হয়ে 1 হবে। তোমরা যদি লিখতে চাও কি এখানে লিখবে, কিন্তু কি লিখবে, যে উভয় দিকে 4 দিয়ে পূরণ করলাম, ঠিক আছে। এখন এখানে আমরা এই লঘুকরণ এসে গেছে, আগের ক্লাসে আমরা করেছিলাম, যেহেতু এটা লৈকিক সমীকরণ না, এটাকে লৈকিক সমীকরণ আমরা নেব কীভাবে, এই 1/x এখানে 8/x মানে কি 8 × 1/x তো, আর 20/y মানে কি 20 × 1/y, ঠিক তো। তাহলে আমরা কি করব, এটাকে আমরা এই 1/x এবং 1/y-কে p এবং q ধরে নেবো, মানে এখানে হয়ে যাবে 8p প্লাস 20q ইকুয়ালস টু 1, এটা আমরা 1 দিয়ে দিলাম। পরে বলবো যে পি এবং কিউ কি, তা পি এবং কিউ কি, আমরা এখানে পি এবং কিউ দ্বারা কি বোঝাচ্ছি, এক হয়ে গেল। আর কি দিচ্ছে প্রশ্ন মতে দেখো, আর দিচ্ছে প্রশ্ন মতে যে 3 জন স্ত্রী লোক এবং 6 জন পুরুষ লোক সেই কাজটা কমপ্লিটভাবে শেষ করতে তাদের 3 দিন সময় নেই। তাহলে 3 জন স্ত্রী লোকে একদিনে কতটুকু করবে, এই একজনের 3 গুণ, মানে 3 × 1/x প্লাস, আর 6 জন পুরুষ লোক একদিনে কতটুকু করবে, একজনে করে 1/y, তাহলে 6 জনে করবে 6 × 1/y একদিনে, এই হয়ে গেল। 3 জন স্ত্রী লোক এবং 6 জন পুরুষ লোকে একদিনে এই কাজটা করে, এবং সেটা আমার প্রশ্ন মতে দেওয়া কতটুকু হবে, প্রশ্ন তো বলছে তারা কমপ্লিট করতে 3 দিন লাগে, তাহলে একদিনে তারা কতটুকু করবে, 1/3, ভেরি সিম্পল, 1/3। জানো তোমরা, এই যে এতক্ষণ ধরে বুঝাচ্ছি, ঠিক আছে। তাহলে এখন এখানে যদি আমরা পূরণ করে নিই কি হবে, আসলে দেখো 3/x প্লাস 6/y
ইকুয়ালস টু 1/3। এখন যেহেতু ডান দিকে আমাদের 1/3 আছে একটা ভগ্নাংশ, এই 3কে যদি ক্যান্সেল করতে চাই এই বাম দিকে এবং ডান দিকে আমাদের 3 দিয়ে পূরণ করতে লাগবে, ঠিক আছে? তাহলে 3 দিয়ে পূরণ করলে কি হবে, এখানে হবে 9/x, এখানে হবে প্লাস 18/y, এখানে হবে 3 উপরেও 3 নিচেও 3, কারণ উপরে 3 রেখে 3 হয়ে যাবে, নিচে 3 আছে, 3 ক্যান্সেল হয়ে 1 থাকবে। এখানেও তোমরা কারণটা লিখে নেবে যে উভয় দিকে আমরা কি করলাম, 3 দ্বারা পূরণ করলাম, ঠিক আছে? এবং এই জায়গায় আমরা পি এবং কিউ যদি ধরে নিই, 9/x মানে কি 9 × 1/x, আর 18/y মানে কি 18 × 1/y, এই তো। তাহলে 1/x-কে যদি আমরা পি ধরে নিই তাহলে 9p প্লাস 1/y-কে যদি আমরা কিউ ধরে নিই তাহলে 18q ইকুয়ালস টু হয়ে গেল 1। এই আমাদের 2 নম্বর। 1 পেয়ে গেলাম, 2 পেয়ে গেলাম। এখন এই পি এবং কিউ এর সাহায্যে এগুলো আমরা সলভ করে নিই। এই দুটো ব্র্যাকেট আমি মুছে ফেলছি, তোমরা এখানে ভিতরে কিন্তু লিখে নেবে কারণটা। হ্যাঁ, এখানে চলো সলভ করি, হয়ে যাবে। এখানে কিন্তু তোমরা কনফিউজ হবে না যে আমরা কেন 1/4 ধরলাম, এখানে কেন 1/3 ধরলাম, কারণ অলরেডি এখানে বলে দিচ্ছি যে একদিন যদি সময় লাগে তাহলে একদিনে কতটুকু লাগবে, কতটুকু করবে 1/x। এখান থেকে আমরা বুঝতে পারছি যে প্রশ্নতে যে 4 দিন টোটাল তাদের সময় লাগবে বলছে, তাহলে একদিনে তারা কতটুকু করবে 1/4, ঠিক আছে? এখন কিভাবে করবো, কোন পদ্ধতি করবো, দেখো 8p + 20q = 1, 9p + 18q = 1। এটাকে আমরা প্রতিস্থাপন করে নিই, হ্যাঁ ভালো হবে, ঠিক আছে? প্রতিস্থাপন করে নিই। তাহলে প্রতিস্থাপন করতে হলে আমি প্রথমে এটা ইউজ করি সমীকরণ মান থেকে, তাহলে আমাদের একটা প্রতিস্থাপন আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। সমীকরণ মান থেকে কি হবে দেখো, 8p + 20q = 1 ছিল তো, তাহলে আমরা 8p = 1 - 20q হয়ে গেল। এই 20q-কে ডান দিকে নিয়ে গেলাম, এখানে p এর মান কত হবে, p = 1 - 20q/8 হয়ে গেল। এটাকে আমরা 3 দিয়ে দেব। এভাবে তো করতে হয়, হ্যাঁ প্রতিস্থাপন জানো তো। তাহলে এখন কি করব, এই p এর মান আমরা অপর যে সমীকরণ আছে সেটাতে বসিয়ে দেব। তাহলে কি করব, এখন p এর মান 2-তে বসাই, হয়ে গেল। 2-তে বসালে কি হবে, আমরা সেখান থেকে কি মান পেয়ে যাব, তাহলে 9p, তাহলে কি হলো 9 × p মানে 1 - 20q/8, 1 - 20q/8, সরি, এরপরে প্লাস 18q = 1, ঠিক আছে? এটাকে এখন যদি আমরা সলভ করি তাহলে কি হবে, উপরে এই 9 দিয়ে উপরে পূরণ করে দিই, 9-একে 9 - 9 × 2 = 18, 180q, ঠিক আছে? নিচে 8 + 18q = 1। এখানে কি হবে, এই 18q আর 8, এটাকে আমরা যদি এলসিএম নিয়ে নিই 8 আর 1 এর মধ্যে, এটার নিচে যে 1 আছে, তাহলে লসাগু হবে 8। তাহলে এখানে উপরে যেরকম আছে সেরকম থাকবে, কারণ 8 এর মধ্যে একবার যাচ্ছে, এখানে এই 1 8 এর মধ্যে 8 বার যাচ্ছে, তাহলে 18 × 8 হবে। তাহলে কি হবে, 8 × 64, 4 হাতে 6, 8-একে 8, 6 × 14, 144q = 1। এই হয়ে গেল। এখন কি হবে, উপরে আমাদের এটাকে যদি বিয়োগ করি তাহলে 9 কোনাকুনি পূরণ করে নিই। চলো একসাথে দুইটা কাজ করে নিই, এটাকে আমরা সলভ করব আর কোনাকুনিও পূরণ করে নেবো। তাহলে এই জিনিসটা এই 1 এর নিচে 1 এর সঙ্গে পূরণ হলে কি হবে, একই থাকবে যেহেতু 1 আছে। তাহলে এটাকে সলভ করে এখানে কি থাকবে, 9। এই দুটাকে যদি সলভ করি, এটা বড়টার চিহ্ন মাইনাস, আর 180 থেকে 144 বিয়োগ করলে থাকে 36q = আর এই 8 এই 1 এর সঙ্গে পূরণ হলে 8 হয়ে যাবে, 8-একে 8। এখন -36q = এই 8 - 9 হয়ে যাবে। তাহলে মানে কি -36q = -1 হয়ে যাবে, মানে ইমপ্লাইজ q = কত হবে আমাদের 1/36। এদিকে মাইনাস দুইটা আমরা ক্যান্সেল করে নিলাম, তাহলে কি পেয়ে গেলাম, q = 1/36। চলো এটাকে আমরা কিছু না, মানে এই কিউ এর মান এখন আমরা কোথায় বসিয়ে দেবো, 3-তে বসিয়ে দেবো। তাহলে আমরা কি পেয়ে যাব, p পেয়ে যাব,
ঠিক আছে। এরপরে এই পি এবং কিউকে আমরা এক্স এবং ওয়াই দ্বারা রিপ্লেস করে নেবো। আমরা এখানে করেছিলাম অনেকগুলো, এগুলো আমি প্রথমে মুছে ফেলি, এই অংশটুকু থাকবে শুধু। তাহলে আমরা কি বলবো, এখন আমরা বলি যে এই যে কিউ ইকুয়ালস টু 1/6 কোথায় বসাই, 3-তে বসাই। কিউ ইকুয়ালস টু 1/36 3-তে বসাই। বসালে কি হবে, 3-তে যদি বসাই তাহলে কি হবে, পি ইকুয়ালস টু 1 - 20 ইন্টু 1/36। এই কিউ এর জায়গায় 1/36 দিয়ে দিলাম, নিচে 8। এটাকে যদি আরও একটু সলভ করি, পি ইকুয়ালস টু কী হবে, এটাকে 2 দিয়ে যদি ক্যান্সেল করি, 4 দিয়ে হবে, 4 × 5 = 20, 4 × 9 = 36, মানে হবে 1 - 5 5/9 / 8। এখন যদি আমরা করি কি হবে, উপরে যদি সলভ করি, উপরে এই যে 1 - 5/9 যেটা আছে সেটাকে যদি আমরা সলভ করি, তাহলে কি হবে, 9 9 - 5/8। আমি যদি চাই তাহলে একটু ফার্স্ট এখানে একটু ট্রিক করে নিতাম, কিন্তু তোমরা বুঝবে না, তাই একটু আমি স্টেপ বাই স্টেপ করছি। এখন কি হবে, এই ভগ্নাংশটাকে এখানে 9 থেকে 5 গেলে 4, আর নিচে আছে 9, ঠিক আছে। তাহলে এই ভগ্নাংশটাকে এভাবে লিখে নিলাম, এবং নিচে /8 আছে, তো তাহলে পূরণে কীভাবে আমরা লিখতে পারি, ভগ্নাংশের যোগ বিয়োগ পূরণ ভাগ তোমরা অবশ্যই জানো, যদি না জানো তাহলে আমার বেসিক ম্যাথসের প্লেলিস্টে একটা আছে, সেটাতে দেখে নেবে। যদি এরকম 8টা যদি ডিভাইড থাকে অন্য একটা ভগ্নাংশের নিচে, তাহলে পূরণ দিয়ে আমরা সেই 8টাকে উল্টিয়ে লিখে দেবো, মানে 8 ছিল তাহলে সেটা উল্টালে কী হবে, 1/8। এবং 4 × 4 4 × 2 = 8, মানে কি হলো, x = 1/18। সরি, কী হয়ে গেল, p = 1/18, মানে আমাদের কিউ ছিল 1/36 এবং p এসে গেল 1/18। পি পেয়ে গেলাম, কিউ পেয়ে গেলাম। এখন কি, এখন তোমরা এই জায়গাটা ভালোভাবে নোট করে রাখবে। এখন আমার এখানে ক্লিন করতে লাগবে, এক্স এবং ওয়াই এর যেহেতু মান বের করতে লাগবে, ঠিক আছে। তাহলে এক্স কি ধরেছিলাম, একটা লাইন আমি ভুলে গেলাম সেখানে লিখতে, তোমরা লিখে নেবে যে যখন আমরা উদাহরণ সমীকরণ 2 বানিয়েছিলাম, ঠিক আছে, সমীকরণ এখানে যে একটা টান দিয়ে সমীকরণ 2 বানিয়েছিলাম, এরপরে একটা লাইন অ্যাড করে নেবে মধ্যে, যে সমীকরণ 1 এবং 2-তে আমরা p = 1/x এবং q = 1/y ধরেছি বা ধরে নিই, ঠিক আছে। মানে সমীকরণ 1 এবং 2-তে যে p এবং q কী ধরলাম সেটা স্পষ্ট করে দেবে, ঠিক আছে। তাহলে এখন দেখো, এখন আমরা এখান থেকে কি বের করতে পারি, এখন আমরা এখান থেকে পি জানি এবং কিউ জানি। পি কত, একটু আগে পেলাম, p = 1/36, এখানে পি না কিউ = 1/36 পেয়েছিলাম। তাই আমরা এখানে এক্স এবং ওয়াই বের করি। আমরা কি লিখি, অতএব পি কী ছিল আসলে, আগে যে সমীকরণ 2 পরে আমরা যে 2 লাইনে যে একটু এখন বললাম, সেটাতে কি বললাম, p = 1/x ধরেছিলাম। তাহলে পির মান এখন কত পেয়েছি, 1/36 পেয়েছি, = 1/x হয়ে যাবে। তাহলে উভয় দিক যদি পাল্টিয়ে নিই তাহলে কী হবে, 36 = x, মানে x = 36 হয়ে গেল। এবং কিউ ইকুয়ালস টু আমরা কি ধরেছিলাম আগে, 1/y-কে আগে আমরা কিউ ধরেছিলাম। সমীকরণ 1 এবং সমীকরণ 2-তে যে পি এবং কিউ সেগুলো আসলে কি, পি 1/x এবং কিউ 1/y, লঘু কোনো করার জন্য ধরেছিলাম। এবং কিউ এর মানটা কি পেলাম, 1/18। তাহলে 1/18 = 1/y প্লাস উভয় দিক যদি আমরা পাল্টিয়ে নিই, যেমন উল্টাউল্টি করে নিই এরকম, তাহলে এখানে হবে 18 = y। 1টা নিচে চলে যাবে, নিচে তো যেকোনো সংখ্যার 1 থেকে, তাহলে আমরা দিতে লাগে না। তাই আমরা কি পেয়ে গেলাম, x = 36, y = 18। বলেছিল যে কাজটি শেষ করতে একজন স্ত্রীলোকের কত সময় লাগবে, আমরা ধরেছিলাম x, তাহলে 34 দিন লাগবে। তোমরা বলবে, এখানে একটা কনক্লুশন লাইন দিয়ে দেবে, অতএব কাজটি শেষ করতে একজন স্ত্রীলোকের সময় লাগবে এই যে x এর জায়গায় তোমরা বল দেবে 34 দিন, এবং কাজটি শেষ করতে একজন পুরুষের সময় লাগবে এই y এর জায়গায় তোমরা বলে নেবে 18 দিন। 18 দিনে একজন পুরুষে শেষ করবে এবং 34 দিনে একজন মহিলা শেষ করবে। 3 নম্বর কি দেখি, 3 নম্বর দিচ্ছে যে গীতু তার বাড়ির 300 কিলোমিটার দূরত্ব
আংশিক রূপে রেলগাড়িতে এবং আংশিক রূপে বাসে ভ্রমণ করে। ঠিক আছে, যদি 60 কিলোমিটার রেলগাড়িতে এবং অবশিষ্ট রাস্তা বাসে ভ্রমণ করে তাহলে তার 4 ঘন্টা সময় লাগবে। যদি 100 কিলোমিটার রেলগাড়িতে এবং অবশিষ্ট রাস্তা বাসে ভ্রমণ করে তাহলে 10 মিনিট বেশি সময় নেয়। 10 মিনিট বেশি সময় নেয়। আগে লাগিয়েছিল কত, 4 ঘন্টা, এখন 4 ঘন্টা 10 মিনিট লাগবে। তাহলে রেলগাড়ির এবং বাসের বেগ পৃথকভাবে নির্ণয় করে। একটা জিনিস দেখো, তার যে গীতু তার বাড়ির 300 কিলোমিটার দূরত্ব আংশিক রূপে রেলগাড়িতে এবং আংশিক রূপে বাসে মিলে, মানে এই যে ঋতু তার বাড়ি পর্যন্ত যেতে হলে তার টোটাল ডিস্টেন্স কত, 300 কিলোমিটার। ঠিক আছে, এই যে 300 কিলোমিটার দূরত্বে যে রাস্তা, সেটা কিছু অংশ সে রেলগাড়িতে চড়ে ভ্রমণ করে এবং কিছু অংশ সে বাসে চড়ে ভ্রমণ করে। ঠিক আছে, বলছে যদি 60 কিলোমিটার জায়গা যদি সে রেলগাড়িতে যায় এবং বাকি যে জায়গাগুলো থাকলো যদি সে সেই জায়গাগুলো বাসে চড়ে যায় তাহলে তার কত সময় লাগবে, 4 ঘন্টা সময় লাগবে। তাহলে 60 কিলোমিটার, এখান থেকে ধরে নিই এতটুকু অংশ 60 কিলোমিটার। ঠিক আছে, সে কী করলো, ট্রেনে গেল এবং বাকি যে অংশ, বাকি কতটুকু থাকবে এতটুকু পর্যন্ত 240 কিলোমিটার, সেগুলো কি সে বাসে যাবে। 60 কিলোমিটার যদি ট্রেনে যাবে এবং বাকি অংশ যদি বাসে যায় তাহলে টাইম কতটুকু লাগবে, তার টাইম কষ্ট লাগবে 4 ঘন্টা। হয়ে গেল এই একটা কথা। এবং পরে বলছে যদি 100 কিলোমিটার রেলগাড়িতে যায় এবং অবশিষ্ট যে অংশ সেই অংশ যদি সে বাসে যায় তাহলে তার লাগবে 4 ঘন্টা 10 মিনিট। 10 মিনিট বেশি মানে 4 ঘন্টা 10 মিনিট। যদি সে 100 কিলোমিটার, মানে এখান থেকে 100 কিলোমিটার ধরে নিই এতটুকু। ঠিক আছে, আরও একটু কম হবে, এতটুকু ধরে নিই, মানে 100 কিলোমিটার যদি সে কিসের সাহায্যে যায়, ট্রেনের মাধ্যমে, এবং বাকি যে এই জায়গা থাকলো সেটা কতটুকু থাকবে আমরা জানি কি, সেটা অবশ্যই এই যদি সম্পূর্ণটা যদি আমাদের কি হয় 300 কিলোমিটার, তাহলে 100 কিলোমিটার যদি ট্রেনে যায় এখানে থাকবে 200 কিলোমিটার। 200 কিলোমিটার সে কিসের সাহায্যে যাবে, উপরে লিখে দিই 200 কিলোমিটার সে বাসে যাবে। এবং সময় কি লাগবে, সময় লাগবে 4 ঘন্টা 10 মিনিট। 4 ঘন্টা 10 মিনিট হয়ে গেল। এই সম্পূর্ণ প্রশ্নটাকে আমি এভাবে বানিয়ে দিলাম। এখন এটার সাহায্যে আমরা বলতে পারবো। ঠিক আছে, বলছে যে রেলগাড়ি এবং বাসের বেগ পৃথকভাবে নির্ণয় করো। বেগ 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 বের করতে হবে, স্পিড, রেলগাড়ির স্পিড এবং বাসের স্পিড। তাহলে আমরা জানি না রেলগাড়ির স্পিডটা কি এবং বাসের স্পিডটা কি। তো এই জিনিসটা কিন্তু তোমরা এই অঙ্কের পাশে সাইডে তোমাদের কপিতে জায়গা রাখতে হবে, সেখানে এই জিনিসটা তোমাদের তুলে লিখে নিলে ভালো হবে, এক্সামের জন্য ভালো হবে, তোমরা পরে রিভিশন দেওয়ার জন্য ভালো হবে। 3 নম্বর ধরি কি, রেলগাড়ির বেগ x কিলোমিটার প্রতি ঘন্টা এবং তার বাসের বেগ কত ছিল, y কিলোমিটার প্রতি ঘন্টা। y কিলোমিটার প্রতি ঘন্টা। এখন আবার যেহেতু আমাদের স্পিড এসে গেছে, এখানে দূরত্ব এসে গেছে, এখানে সময় এসে গেছে, তাই আমাদের একটা ফর্মুলা আছে কি, স্পিড, দূরত্ব এবং সময়ের স্পিড ইকুয়ালস টু কিসের সমান, ডিস্টেন্স বাই টাইম। স্পিড দূরত্ব সমান, বেগ ইকুয়ালস টু মোট দূরত্ব বাই মোট সময়। ঠিক আছে, আমরা এখানে কি ধরে নিই, প্রথম ক্ষেত্রে কি দেওয়া আছে, প্রথম ক্ষেত্রে প্রথম মানে যদি সে এই জিনিসটা যদি সে 60 কিলোমিটার ট্রেনে আসে এবং 240 কিলোমিটার বাসে আসে তাহলে কি হবে, প্রথম ক্ষেত্রে এখানে দেওয়া আছে লিখে নেবে। দেওয়া আছে প্রথম ক্ষেত্রে ঋতু 60 কিলোমিটার ট্রেনে এবং কত 240 কিলোমিটার বাসে চড়ে আসতে সময় কতটুকু লাগে, আসতে সময় লাগে আমরা জানি কত, 4 ঘন্টা। 4 আওয়ার্স লিখে দিই, হয়ে গেল। প্রথম দেওয়া কি আছে, প্রথম ক্ষেত্রে দেওয়া আছে যে ঋতু 60 কিলোমিটার ট্রেনে এবং 240 কিলোমিটার বাসে চড়ে আসতে সময় লাগে 4 ঘন্টা এই। এবং দ্বিতীয় ক্ষেত্রে
দ্বিতীয় ক্ষেত্রে মানে কি, মানে আরো একটা যে কন্ডিশন আছে সেটা, যে ঋতু কত কিলোমিটার, 100 কিলোমিটার ট্রেনে, 100 কিলোমিটার ট্রেনে এবং 200 কিলোমিটার বাসে চড়ে আসতে সময় লাগে, এরকম বলে দেবো, চড়ে আসতে সময় লাগে সিম্পল কত তোমরা জানো অলরেডি, 4 ঘন্টা 10 মিনিট। এই 4 ঘন্টা 10 মিনিট, আমি এটা মুছে ফেলছি কিন্তু। কত, 4 ঘন্টা 10 মিনিট, এরকম ইংলিশ লিখছি তো, 4 hours 10 minutes। বা এটাকে যদি আমরা লিখি ভগ্নাংশে লিখলে কি হবে, 4 ঘন্টা 10 মিনিট মানে কি, মানে 10 মিনিট মানে কি আসলে, 10 মিনিট মানে 10 মিনিটকে যদি আমরা ঘন্টায় নিই তাহলে কি হবে, 10/6 60 এরকম তো, 10 মিনিটকে আমরা 60 দিয়ে ভাগ করে নেবো, মানে 1/6 হয়ে যাবে। এই তাহলে কি 4 ঘন্টা 10 মিনিট মানে কি, মানে হলো 4 + 1/6 আওয়ার্স, মানে এটা হয়ে যাবে 4 ঘন্টা আর 10 মিনিট মানে কি 1/6 আওয়ার্স। ঠিক আছে, বা তোমরা যদি আরও একটু তাহলে এরকমও বলতে পারো 10/60, এই 0 0 ক্যান্সেল হয় 1/6। এটাকে আমরা মানে ঘন্টায় বানাচ্ছি, একটা ঘন্টা একটা মিনিটই আছে তো, উভয়টাকে আমরা ঘন্টায় বানাচ্ছি, তাহলে কি হয়ে যাবে, নিচে 6 4 4 24 + 1 মানে আওয়ার্স, মানে হয়ে গেল 25/6 আওয়ার্স, এ হয়ে গেল। তাহলে রেলগাড়ির বেগ ছিল এত, বাসের বেগ ছিল এত, দেওয়া আছে যে প্রথম ক্ষেত্রে ঋতু 60 কিলোমিটার এবং 240 কিলোমিটার এত সময় লাগে, দ্বিতীয় ক্ষেত্রে দেওয়া আছে ঋতু 10 কিলোমিটার এবং 200 কিলোমিটার আসতে এত সময় লাগে। এখন দেখি এখন কি হবে, এখানে লিখি আমি, ঠিক আছে। এখন যেহেতু আমাদের রেলগাড়ির স্পিড কি x কিলোমিটার এবং বাসের স্পিড কি y কিলোমিটার, তাহলে এই যে প্রথম ক্ষেত্রের জন্য বলতে পারি কি, বলতে পারি রেলগাড়িতে আসতে তার মোট সময় কতটা লেগেছিল এবং বাসে চড়ে আসতে তার সময় কতটা লেগেছিল। রেলগাড়ি এখন তোমরা বের করবে কিভাবে, দেখো আসলে এই যে S=d/t ছিল তো, তাহলে সময়, এই সময়টা যদি আমরা বার করতে যাই তাহলে কি হবে, সময় S এর জায়গায় চলে যাবে কোনাকুনি পূরণ করলে, আর ডি আর এস নিচে চলে আসবে, মানে সময়টা হলো মোট দূরত্ব যেটা আছে সেটাকে আমরা কি দিয়ে ভাগ করতে লাগবে, স্পিড দিয়ে ভাগ করতে লাগবে। এখন রেলগাড়িতে চলে আসতে আসার সময় কতটুকু লেগেছিল, রেলগাড়িতে সে কতটুকু জায়গায় এসেছিল, সে 60 কিলোমিটার জায়গায় এসেছিল, তাহলে 60, তার স্পিড কতটা ছিল রেলগাড়ির, এক্স ছিল, এই এই সময় লেগেছিল রেলগাড়ির জন্য, প্লাস বাসের জন্য কতটুকু সময় লেগেছিল, বাসের সাহায্যে সে 240 কিলোমিটার এসেছিল, 240 এই যে ডি জায়গায়, আর সময় কতটুকু, সরি স্পিড কী ছিল বাসের, ওয়াই ছিল। এই রেলগাড়িতে আসার সময় এবং বাসে আসার সময় সম্পূর্ণ সময়টা কি, এই যে 4 ঘন্টা, তাহলে কিসের সমান, 4 আওয়ার্স। ঠিক আছে, এবং এটা থেকে আমরা একটা জিনিস উভয় দিকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, করলে কারণ দেখো এটাও 4 দিয়ে যাবে, এটাও 4 দিয়ে যাবে, এটাও 4 দিয়ে যাবে, আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাই যদি 4 দিয়ে যদি ভাগ করি, এটাকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, 4 15 60 মানে 15/x, আর এটাকে যদি 4 দিয়ে 60/y, কারণ 4 6 24, এটাকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে থাকবে 1। এখানে কারণ লিখে নেবে তোমরা যে উভয় দিকে 4 দ্বারা ভাগ করলাম, একটু ছোটো করার জন্য। হ্যাঁ, এখন এখানে আমরা কি পি আর কিউ ধরে নিই, 15p + 60q = 1, এই হয়ে গেল আমাদের 1 নম্বর। এটা কোথায় থেকে পেয়েছি আমরা, প্রথম ক্ষেত্রে থেকে। প্রথম ক্ষেত্রে কি, রেলগাড়িতে আসার সময় এবং বাসে আসার সময় মোট সময়টা কিসের সমান, 4 ঘন্টা, প্রশ্ন মতো দেওয়া আছে, এই যে একটু আগে লিখলাম দেওয়া আছে বলে, প্রথম ক্ষেত্রের জন্য এই লিখলাম এবং দ্বিতীয় ক্ষেত্রের জন্য এই লিখলাম। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় ক্ষেত্রের জন্য কি হবে, দ্বিতীয় ক্ষেত্রের জন্য কি হবে,
আর দ্বিতীয় ক্ষেত্রের জন্য রেলগাড়িতে আসতে তার কত সময় লাগবে? রেলগাড়িতে এই যে সময় কি দূরত্ব বাই স্পিড, তাহলে রেলগাড়িতে কত কিলোমিটার এসেছিল? 100 কিলোমিটার। তাহলে 100 কিলোমিটার। স্পিড কত ছিল? এক্স রেলগাড়ির, প্লাস বাসে কতটুকু জায়গায় এসেছিল? 200 কিলোমিটার। স্পিড কত ছিল বাসের? ওয়াই, এই যে ধরেছিলাম ওয়াই। সময় কতটুকু দেখেছিল বলছে, এই যে একটু আগে বের করেছিলাম 25/6, 25/6। ঠিক আছে, এখানে জায়গা নিয়ে আমি এই জায়গাটুকু, যেহেতু এগুলোর কাজ শেষ হয়ে গেছে, তোমরাও অলরেডি নোট করে নিয়েছো, কপিতে লাগবে কিন্তু, এটা অঙ্ক করছি। তাহলে এগুলো মুছে আমি নেক্সট এখান থেকে কন্টিনিউ করবো। হ্যাঁ, কে দেখো এখানে যদি লিখি এই জিনিসটা, এটা নিচে কিন্তু তোমার লাগবে। আমার এখানে তো ব্ল্যাকবোর্ড, আমার জায়গা নেই, ঠিক আছে, কপির মতো আমার জায়গা নেই, না হলে আমি এরকম নিচে নিচে আমি করে যেতাম। ঠিক আছে, এখন এখানে আমরা দুটি জিনিস করতে পারি। একটা জিনিস আমরা জানি, ডান দিকে যদি এরকম যদি ভগ্নাংশ থাকে, তাহলে নিচের জিনিসটাকে আমরা সরাতে হয়। সরাতে হলে আমরা উভয় দিকে কি এই জিনিস দিয়ে পূরণ করে নিই, তাহলে মানে এখানেও 6, এখানেও 6, এখানেও 6 দিয়ে পূরণ করতে লাগবে। একটা কথা। সেকেন্ড কথা, একটা জিনিস দেখো, এই 25, এই 200, এই 100-এর মধ্যে 25টা কমন আছে। মানে কি করতে পারি আমরা, মানে এটাকেও 25 দিয়ে ভাগ করতে পারি, এটাকেও। যেরকম এবার এখানে আমরা 4 দিয়ে ভাগ করেছিলাম। এরকম করলে লাভটা কি হবে, এই বড় বড় সংখ্যাগুলো ছোট ছোট হয়ে যাবে, অঙ্ক করতে সুবিধা হবে। ঠিক আছে, মানে আমি যদি একসঙ্গে দুইটা কাজ করতে হবে, উপরে আমাদের 6 দিয়ে পূরণ করতে লাগবে, এবং নিচে আমাদের 25 দিয়ে ডিভাইড করতে লাগবে। মানে আলটিমেটলি আমি কি করছি, 6/25 দিয়ে এটাকে আমি কি করছি, পূরণ করছি। ঠিক আছে, তাহলে কি করি, 100/x ইন্টু 6/25 প্লাস 200/y ইন্টু 6/25 ইকুয়ালস টু 25/6 ইন্টু 6/25। এখন দেখো কি হয়, 25 × 25, 4 × 25 100, 25 × 25 8 × 25 200, 25 25 6 থাকবে কত, 4 × 24/x প্লাস 6 48/y ইকুয়ালস টু, এদিকে থাকবে 1। এ হয়ে গেল। এবং এখানে আমরা এই 1/x 1/y কে কি ধরে নিই, পি ধরে নিই। 1/x কে পি ধরে নিলাম, 1/y কে 48, 1/y কে কিউ ধরে নিলাম, ইকুয়ালস টু 1। এ হয়ে গেল আমাদের 2 নম্বর। আগে এখান থেকে পেয়েছিলাম 1 নম্বর, এখানে হয়ে গেল 2 নম্বর। এখন আগের অঙ্কেতে যে একটি লাইন ছেড়েছিলাম মধ্যে, সেটা এখানে লিখে দিচ্ছি, সেটা আগের অঙ্কতেও লিখে দেবে। ঠিক আছে, কি সমীকরণ 1 এবং 2তে, 1 এবং 2তে পি ইকুয়াল টু কত ধরেছিলাম, এখানেও ধরলাম 1/x কে পি, এখানেও ধরলাম পি ইকুয়াল টু 1/x, এবং কিউ ইকুয়াল টু কি ধরলাম, 1/y ধরা হলো। হয়ে গেল। ঠিক আছে, এখন 1 এবং 2কে আমরা সলভ করে নিই, x এবং y এর মান পেয়ে যাব। সেই x এবং y এর মান পেয়ে গেলে রেলগাড়ির স্পিডও হয়ে গেল, বাসের স্পিড হয়ে গেল। অঙ্কগুলো খুব ইজি। ঠিক আছে, আমি বলছিলাম 2টা করিয়ে দেবো, আমি 3টা করিয়ে দিলাম। এখন কীভাবে সলভ করে দেবো, 24p 48q 1 আর 15p 60q 1। এই 24p আর 15p, এই দুইটা তো আমরা সমান, আমি অপনয়নের জন্য দেখছি। হ্যাঁ, এই দুইটা আমরা সমান করতে পারবো না, মানে অনেক বড় হয়ে যাবে। 48 এবং 60, এই দুটো আমরা সমান করতে পারবো না, অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি করি, আমরা আবার আমাদের প্রতিস্থাপন ইউজ করি। প্রতিস্থাপন ইউজ করলে কি হবে, প্রথমে এই জায়গা থেকে 1 থেকে আমরা দেখি, 1 থেকে কি হবে, 15p ইকুয়ালস টু 1 - 60q। এই হয়ে গেল আমাদের 3 নম্বর, 1 - 60q। ঠিক তো, এই হয়ে গেল আমাদের 3 নম্বর। এখন এই জিনিসটা আমরা এই 2 নম্বরে বসিয়ে দেবো প্রতিস্থাপনের নিয়ম অনুযায়ী। তাহলে আচ্ছা, এখনও হচ্ছে না, আমরা এখানে পি বের করে নিই। পি ইকুয়ালস টু কী হবে, 1 - 60q বাই 15 হয়ে গেল। এখন কি করি, পি এর মান কোথায় বসাবো, 2 নম্বরে বসাবো। 2-এ বসালে কি হয়, পি এর মান যদি 2-এ বসাই, তাহলে 2 নম্বর 24 ইন্টু পি মানে কত,
1 minus 60 কিউ বাই 15 আর প্লাস 48 কিউ ইকুয়ালস টু 1। এই যে এই জায়গায় আমি মানটা বসিয়ে দিলাম। এখন আমি এই জায়গাটা ক্লিন আপ করে এখানে আমরা পি এবং কিউ এর মান বের করে নেব। এখন কি করতে পারি, ইমপ্লাইজ 24 এই 24 কে উপরে পূরণ করে দিই, তাহলে কি হবে 24 একে 24 মাইনাস 24 ইন্টু 60 কত হবে, প্রথমে 6 এর সঙ্গে 4 4 24, 24 এর 4 হাতের 2, 6 দুগুণা 12 13 14, তাহলে 1440 বাই 15 প্লাস 48 কিউ ইকুয়ালস টু 1। একটু বড় হয়তো বজ্রগুণন করলে না, বজ্রগুণন করলে বড় হয়ে যেত, ঠিক আছে। আচ্ছা এখানে কিউ ছিল, এখন এই 48 কে এই ভগ্নাংশের সঙ্গে যদি আমরা যোগ করি তাহলে কি হবে, নিচে এলসিএম আমরা 15 নিয়ে নিলাম, উপরে আছে তো 24 1440 কিউ, আর 48 ইন্টু 15 কি হবে, 48 ইন্টু 15 দেখে নি 48 আর 15 5 40 শূন্য হাতের মানে 480 প্লাস 240, তাহলে 4 2 6 700 0 2 4 2 6 এর 7 720 হয়ে যাবে আমাদের উপরে কত 720 কিউ ইকুয়াল টু 1, ঠিক আছে। এখন এখানে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে নিই, কোনাকুনি পূরণ, আমার সাথে সাথে আমি এই জায়গাটা এই দুটাকে আমি সলভও করে নেব এবং কোনাকুনি পূরণও করে নেব। মানে কি, মানে এই জিনিসটাকে যদি 1 এর নিচের 1 এর সঙ্গে যদি পূরণ করি তাহলে কি থাকবে 24, মানে এই জিনিসটা এজ ইট ইজ থাকবে। এই জিনিসটা থাকলে আমি এই এখানে একটু সলভ করে নিচ্ছি, মাইনাস বড়টা চিহ্ন মাইনাস, এটা থেকে এটা বিয়োগ করলে 0 থেকে 0 বিয়োগ করলে 0, 4 থেকে 2 বিয়োগ করলে 2, 4 থেকে 7 বিয়োগ হয় না, 14 থেকে 7 বিয়োগ করলে 7, তাহলে কিউ। আর এই 15 উপরে একের সঙ্গে পূরণ হলে 15 কে 15, মানে মাইনাস 720 কিউ ইকুয়ালস টু 15 মাইনাস 24 ডান দিকে চলে গেল, তাহলে কি হবে মাইনাস 720 কিউ ইকুয়ালস টু মাইনাস 24 থেকে 15 বিয়োগ করলে কত হবে মাইনাস 9 হয়, 5 4 9, ঠিক আছে, মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে কিউ ইকুয়ালস টু কি হবে 9/720, তাহলে 9 8 9 72 মানে 80, মানে কিউ কত পেলাম আমরা, কিউ ইকুয়ালস টু 1/80 পেয়ে গেলাম 1/80। এখন এই কিউ এর মান যদি আমরা 3 তে বসাই, উপন্য তো তোমরা জানো, তাহলে কি পেয়ে যাব, পি পেয়ে যাব। আমরা বলি কিউ এর মান কোথায় বসাবো, 3 তে বসাই, বসালে কি হবে পি ইকুয়ালস টু 1 মাইনাস 60 ইন্টু 1/80, এই 60 ইন্টু 1/80 কিউ এর জায়গায় কিউ এর মানটা বসিয়ে দিলাম, আর নিচে থাকলো 15, এখানে 0 0 ক্যান্সেল হয়ে যাবে, 3 দুগুণা 6 4 দুগুণা 8, মানে উপরে আরো একটু যদি সলভ হয় তাহলে কি হবে দেখো, একটু চোখ খুলে দেখবে, 3 ইন্টু 1 মানে 3 কে 3, নিচে কিছু নেই শুধু 4 আছে, তাহলে 4/15। এখন আবার আমি এদিক মুছে ফেলি, একটু আমাদের দরকার লাগবে, ঠিক আছে, যদি কিউ পি বের করেও নেই এরপরে আমাদের এক্স এবং ওয়াই এর মানটা বের করতে লাগবে। তাহলে এখান থেকে যদি এখানে সলভ করে দেখো কি হয়, পি ইকুয়ালস টু উপরে কি, উপরে জিনিসটাকে এরকম আমরা বলতে পারি, এই 4 এবং 1 এর এই 1 এবং 3/4 কে যদি আমরা মাইনাস করি তাহলে কি হবে, নিচে থাকবে 4, উপরে থাকবে 4 কে 4 মাইনাস 3 4 মাইনাস 3, আর নিচে যেহেতু 15 ছিল সেটা উল্টিয়ে পূরণ হয়ে যাবে 1/15 হিসেবে পূরণ হয়ে যাবে এরকম। এখন এখানে 4 থেকে 3 গেলে 1/4 ইন্টু 1/15, তাহলে থাকবে 1 1 1 4 15 60, পি পেয়ে গেলাম 1/60, কিউ পেয়ে গেলাম 1/80। এখন আমরা এক্স এবং ওয়াই, এক্স কি ধরেছিলাম
পি কি ধরেছিলাম 1/x এবং কিউ কি ধরেছিলাম 1/y, তাহলে ধরবো এখন পি ইকুয়ালস টু কত ধরেছিলাম 1/x এবং কিউ ইকুয়ালস টু কত ধরেছিলাম 1/y, আর পির জায়গায় এখন পির মান কি পেলাম 1/60 পেলাম, তাহলে এখানে পুট করে নিই 1/60 ইকুয়াল টু 1/x। এখানে কি হবে উভয় দিক যদি আমরা পাল্টে নিই তাহলে 60 ইকুয়ালস টু x। এখানেও ঠিক তেমনই কি হবে কিউ এর জায়গায় কিউ এর মানটা কি পেলাম 1/80, তাহলে 1/80 ইকুয়ালস টু 1/y, আর 1/80 আর 1/y কে যদি পাল্টিয়ে নিই উভয় দিকে তাহলে কি হবে 80 ইকুয়ালস টু y। তোমাদের একটু হার্ড লাগতে পারে যারা আগের ক্লাসটা দেখো না, ঠিক আছে, তাই আগের ক্লাসটা প্রথমে দেখে নেবে, এরকম অনেকগুলো অঙ্ক সেখানে করিয়েছি, এরপরে এই ক্লাসটা দেখলে ভালো হবে, নাহলে অনেক ডিফিকাল্ট লাগবে, ঠিক আছে। তাই এক্স এবং ওয়াই পেয়ে গেলাম, এখন হয়ে গেল শেষ কনক্লুশন লাইন তোমরা লিখে নাও। অতএব কি হবে প্রশ্নতে জিজ্ঞেস করেছিল যে রেলগাড়ির বেগ কত ছিল এবং বাসের বেগ কত ছিল, তোমরা বলে নাও এখানে। অতএব রেলগাড়ির বেগ ছিল ইকুয়ালস টু এক্সের জায়গায় শুধু বলবে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং বাসের বেগ ছিল ওয়াইয়ের জায়গায় শুধু বলবে এই কি 80 কিলোমিটার প্রতি ঘন্টা। হয়ে গেল, চলো ঠিক আছে, তাহলে আজকের জন্য এখানে থাকুক। আর আমি আর দীঘার সমীকরণ শুরু করবো না, কারণ অলরেডি ম্যাট্রিক খুব কাছে এসে গেছে, আর নেক্সট ইয়ার এর ছাত্রদের সঙ্গে দেখা হবে। ভালোভাবে এক্সামটা দাও, আমি একটু হেল্প করার চেষ্টা করলাম, আরও একটু আগে যদি আমি আমার এই চ্যানেলটা স্টার্ট করতাম তাহলে হয়তো ক্লাস 10 সম্পূর্ণ ম্যাথসটা আমি কমপ্লিট করতে পারতাম, ঠিক আছে। আজকের জন্য এখানে থাকুক, বাই বাই।